আমরা কি শুরু করব নাকি 1 মিনিট ওয়েট করব? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার যেহেতু অলরেডি অনেক স্টুডেন্ট, বাকিটা বিবেচনা 50% তো হয়ে গেছে, 50 জন। জি স্যার। অন্যান্য ক্লাসে কি এরকমই থাকে পার্টিসিপেন্ট? জি স্যার, এরকমই জানি এরকমই হচ্ছে। ওকে, তো আমরা গত ক্লাসে যেই প্রবলেমটা নিয়ে আলোচনা করছিলাম, স্যালারি 2 নম্বর প্রবলেমটা, যে একটা আমার স্যালারি শিট বা একটা রেজিস্টার করতে বলেছে, সেটা কি আমরা চিন্তা করেছি কেউ কিভাবে রেজিস্টারটা হতে পারে? জাস্ট যে প্রবলেমটা দেয়া আছে, যেই এইগুলো দেয়া আছে তথ্যগুলোর ভিত্তিতে একটা রেজিস্টার মেনটেন করা বা একটা স্লিপ বানানো, যে কিভাবে পে স্লিপটা হতে পারে, সেটা কি আমরা কেউ করেছি? নান, একজনও না নাকি? না স্যার, এটা করা হয় না আসলে স্যার। ওকে, এখানে একটু করেছি স্যার। দেখেন, এখানে দেয়া আছে বেসিক পে, ওভারটাইম, বোনাস, হলিডে প্রিমিয়াম এন্ড দি কমিশন। এগুলো হলো সে পাবে, তাই না? একজন এমপ্লয়ি এগুলো সে পাবে। আর তার কাছ থেকে কি কি কেটে রাখা হবে? কেটে রাখা হবে একটা ইনকাম ট্যাক্স, একটা প্রভিডেন্ট ফান্ড, দুটো জিনিস কেটে রাখা হবে। বাকিটা কি হবে? বাকিটা সে নেট পে পাবে। তাহলে আমরা যদি এই তথ্যগুলো দিয়েই যদি রেজিস্টারটা বানাই, তাহলে রেজিস্টারটা দেখতে আমার মতে এরকম হতে পারে। ঠিক আছে, আমরা কি বানিয়েছি দেখেন। প্রথমে একটা সিরিয়াল নাম্বার দিয়েছি, এমপ্লয়ীদের নাম একটা পাশে লিখেছি, দেন ডেজিগনেশন গুলো থাকলো, কারণ আমাকে যখন যদি কখনো ভাগ করতে হয় তাহলে ডেজিগনেশন দেখে দেখে আমি ভাগ করতে পারবো। তারপর গ্রস আর্নিং একটা কলাম করেছি, ডিডাকশন একটা কলাম করেছি, নেট একটা কলাম করেছি। নেট পেটা দেখা যাচ্ছে না ইসের জন্য আর কি, কলাম করেছি। এখন গ্রস আর্নিং এর ভিতরে আমরা একটু আগে বলেছি যে বেসিক, ওভারটাইম, বোনাস, হলিডে, কমিশন, টোটাল। ডিডাকশন মধ্যে দুটো জিনিস, আইটি এবং পিএফ কাটা যাবে, টোটাল ডিডাকশন কাটা যাবে, এইটা নেট পেমেন্ট পাবে। তাহলে আমরা সাজিয়ে নিলাম একটা পে স্লিপ, কেমন পে স্লিপটা হয় বা রেজিস্টারটা হয় সেটা আমরা এখানে সাজিয়ে নিলাম। কারো কোনো কমেন্টস আছে বা এর থেকে আরো ভালো করা যায়? ঠিক আছে স্যার, এরকমই হয়। হ্যাঁ, তো দেখুন এখানে আমরা, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোম্পানির টোটাল বেসিক কত, কত বলবো টোটাল বেসিক? 37,000 টাকা। 37,000 টাকা, ফাইন। হ্যাঁ ঠিক, তো আমার এই মাসের ওভারটাইম কত যায় অ্যাট এ গ্যালেন্স বলতে পারো 2,000 টাকা। বোনাস কত যায়? 1,000 টাকা। কমিশন কত গেল? টোটাল 100 টাকা। তাহলে আমার টোটাল বেতন কত যায়? গ্রস 40,900। ঠিক তদ্রুপ ডিডাকশনও, টোটাল ডিডাকশন হয় 13,800। আমার নেট বেতন যায় 27,100। এটা একটা হিসাব, এটা দেখলে বোঝা যায় যে এটা একটা, যে যদি কোনো ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট জানতে চায় সেক্ষেত্রে আমি অ্যাট এ গ্ল্যান্স এই তথ্যগুলো দিতে পারবো। এরপরে আমার কাছে বলেছে যে শো জার্নাল এন্ট্রিজ ফর রেকর্ডিং পেরোল। তার মানে প্রথম আপনার পেরোলে জার্নাল করতে হবে, ইজ পেমেন্ট, পেমেন্টে জার্নাল করতে হবে, এন্ড ডিডাকশন। আমার এই তিনটার জার্নাল করতে হবে। পেরোল রেকর্ডিং করতে হবে, ডিডাকশন করতে হবে, নেট পে দিতে হবে। আমরা যেমন আগে করেছি সেরকম তিনটে জার্নাল করতে হবে। তাহলে আমরা যদি জার্নাল অংশে যাই তাহলে কি হবে? প্রথম জার্নালটা কি? পেরোল এক্সপেন্সেস ডেবিট টু পেরোল পেয়াবেল।
তাহলে কত টাকা? পেরোল এক্সপেন্সেস, বেতন খরচ আমি এখান থেকে টোটাল থেকে পেয়ে গেছি 40,900। সেজন্য বলেছি যে পেরোল এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু পেরোল পেয়াবেল। নাও দি ডিডাকশন। তাহলে ডিডাকশন যদি করতে হয় তাহলে পুরোটা তো আমি পেয়াবেল দেব না, 40,900 টোটালটা কিন্তু আমি বেতন দেব না। সো দ্যাট পেয়াবেল কে আমি আবার ডেবিট করলাম, তার মানে পেয়াবেল যা ছিল ক্রেডিট সেটাকে ডেবিট হয়ে গেল, মানে পেয়াবেল আর থাকলো না। একবার ক্রেডিট করেছি একবার ডেবিট করেছি, সে আর থাকলো না, নীল হয়ে গেল। না থেকে লাস্টে রেজাল্টটা কি আসলো? পেরোল এক্সপেন্সেস, খরচটা ডেবিট হলো আর ক্রেডিট হচ্ছে যা আমি ডিডাকশন করে রাখতেছি। তাহলে এখানে ডিডাকশন কলামে যদি আমি দেখি দুইটা ডিডাকশন করি, একটা হলো ইনকাম ট্যাক্স আর হলো সিপিএফ বা পিএফ। তাহলে দুটো, একটা হলো 11,300 আর একটা হলো 2,500। এই আমি টোটাল ডিডাকশন করি। তাহলে বাকি যে নেট যে আছে 27,500 সেটা আমাকে পেমেন্ট করতে হবে। তাহলে আমি সেই জার্নালটা করলাম। ধরে নিলাম যে ভাউচার সিস্টেম, সেজন্য আমি ভাউচার পেয়াবেল কে ক্রেডিট করেছি, ইনকাম ট্যাক্স পেয়াবেল কে ক্রেডিট করেছি এবং পিএফ কে পেয়াবেল করেছি 2,500 টাকা। নাও যদি পেমেন্ট হয় সেক্ষেত্রে আবার একটা জার্নাল করতে হবে, ভাউচার পেয়াবেল। এখানে যেহেতু ভাউচার পেয়াবেল ক্রেডিট করেছি সেজন্য ভাউচার পেয়াবেল আবার ডেবিট করলাম, নীল হয়ে গেল, ক্যাশ আউট হয়ে গেল। আর যদি ভাউচার সিস্টেম ফলো না করে সেক্ষেত্রে এখানে আমি যেহেতু ডাইরেক্ট ক্যাশ কি করেছি সেক্ষেত্রে ক্যাশকে ক্রেডিট করতে হবে যদি আমার ভাউচার সিস্টেম ফলো না করে। ক্লিয়ার সবাই? তার মানে ভাউচারের জার্নালটাই লাগবে না স্যার? না, ভাউচার লিখবো না, লিখবো ক্যাশ। এই জার্নালটা লাগবে না, এই জার্নালটা যদি ভাউচার সিস্টেম ফলো না করে তাহলে এই জার্নালটা লাগবে না। এটা করাচ্ছি এই জন্য, অনেক কোশ্চেনে আমি দেখেছি যে বলে দেয় যে দি কোম্পানি ফলোজ দি ভাউচার সিস্টেম, তখন ছেলেমেয়েরা আর অঙ্ক করতে পারে না। একটা জার্নালের জন্য পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। সেই জন্য বললাম যে ভাউচার পেয়াবেল ডেবিট করে ওকে ক্রেডিট, আগে যেহেতু ক্রেডিট আছে নীল হয়ে গেছে, এখন ক্যাশ ক্রেডিট হয়ে গেল। নাও এখানে আবার বলেছিল যে যেহেতু এটা হলো আমার এই যে এখানে বলা আছে দেখেন 3 নম্বরে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু পিএফ, বেতনের হিসাব হয়ে গেল, বেতন হিসাব করলাম, পেয়াবেল করলাম, পেমেন্ট করলাম, ডিডাকশন করলাম। এখন এমপ্লয়ার যে কন্ট্রিবিউশন ফান্ডে টাকা দিবে, যেহেতু এমপ্লয়ি দিয়েছে 2,000, তার এমপ্লয়ারও পেমেন্ট করতে হবে। তাহলে পিএফে আমরা যেটা করেছি এটার থেকে এই দেখেন এখানে পিএফ আছে এই যে 1200, 400, 300, 600, তারপরে 6,000, 1,000, 2,000, 2,500 সে পেমেন্ট করেছে এমপ্লয়ার। সেটাকে আমি আবার ওই যে আপনার এসে দেখিয়েছে যে পিএফ টোটালটা এখানে বের করেছে 2,500। নাও এই সমান টাকা আবার এমপ্লয়ার পেমেন্ট করবে, মালিকও দেবে। সো দ্যাট মালিক যে টাকাটা দেবে সেটা তো অবশ্যই সেটাও একটা খরচ বেতন হিসাবে, কারণ এই 2,500 টাকা তো মালিকের দেওয়ার কথা ছিল না, যেহেতু পিএফ সেজন্য তাকেও এখনো দিতে হবে। সেজন্য মালিকের জন্য এটা খরচ আর এমপ্লয়ের জন্য এটা ইনকাম। সেজন্য খরচ যেহেতু আবার আমাকে
এক্সপেন্সেস বুকিং করতে হবে, সেই জন্য আমি আবারও এক্সপেন্সেস বুকিং করেছি। এখানে কত টাকা, ফ্যাক্টরি আমাদের ভুল হয়ে গেছে নাকি? না স্যার, এখানে হচ্ছে যে এমপ্লয়ার্স যেটা কন্ট্রিবিউশন ওটা হচ্ছে যে 3000 আর 2000 1000 3000 ওটা মিলে 4000 টাকা। ওটা মনে হয় আলাদা দেখাইতে হবে, এখানে দেখানো হচ্ছে স্যার। না, এটা আপনার আসলো কোত্থেকে? 4 নম্বরে আসছে স্যার, ওই 3 নম্বরে যেটা আছে কোশ্চেনে। ও 3 নম্বরে আছে না, সরি জি স্যার। কোশ্চেনটা গেল কই তাহলে? জি স্যার, এই ও আচ্ছা কোশ্চেনের 3 ও নম্বরটা। সরি আমি তো এটা খেয়াল করিনি। তাই এখানে দেখেন, এখানে এমপ্লয় কি করতেছে, এখানে যারা এমপ্লয়ি তারা এখানে দিতেছে কত, 2500, তাই না? এই যে দেখুন, এই যে 2500 দিতেছে, টোটাল 2500 দিতেছে। কিন্তু এর যে মালিকেরও 2500 টাকায় দেওয়ার কথা, কিন্তু মালিক এই অঙ্কটায় বলে দিয়েছে যে সে এখানে 2000 দিয়েছে, এখানে 1000 দিয়েছে এবং এখানে 1000 দিয়েছে। কাদের দিয়েছে? 2000 দিয়েছে মিস্টার এ, একজন ওয়ার্কার, সেক্ষেত্রে ওয়ার্কারের জন্য 2000 পেমেন্ট করছে, ফোরম্যানের জন্য 1000 পেমেন্ট করছে, অফিস ক্লার্কের জন্য 1000 পেমেন্ট করছে। ওয়ার্কার, ফোরম্যান এন্ড অফিস ক্লার্ক, এদের নেচারটা কিন্তু আলাদা। আলাদা বিধায় আমি কিন্তু এখানে দেখুন, এখানে যেহেতু আমি ডেজিগনেশন উল্লেখ করছি যে ওয়ার্কার, ফোরম্যান এন্ড অফিস ক্লার্ক আর সেলসম্যান, ওখানে যে 4000 টাকা দিয়েছে, কাকে কাকে দিয়েছে? একটা দিয়েছে আপনার ওয়ার্কারকে। ওয়ার্কারের যেটা দিয়েছে সেটা কোন খাতে খরচে বুকিং হবে? ওয়ার্কারের যে 2000 সেটা কোন খাতে বুকিং হবে খরচটা? ফ্যাক্টরি রাইট। তাহলে দেখুন, এখানে আমরা এই যে ফ্যাক্টরিতে 2000 এখানে বুকিং করেছি, এটার ভিতরে 2000 টাকা আছে। আর হইলো, আর কি করছে, সে 1000 দিয়েছে কাকে? দিয়েছে ফোরম্যান। তাহলে ফোরম্যান সে হলো ফ্যাক্টরির, সেজন্য এখানকার 2000 আর এই ফোরম্যানের এই 1000, 3000 টোটাল হলো ফ্যাক্টরি। সেজন্য আমরা এখানে 3000 টাকা টোটাল আমরা খরচ দেখিয়েছি যে ফ্যাক্টরি ওয়েজেস। এই যে ফ্যাক্টরি ওয়েজেস হিসাবে আমরা টোটাল 3000 টাকা খরচ দেখেছি, আর পিএফ কে 3000 টাকা ক্রেডিট করেছি। নাও দি অফিসার এখানে মাত্র 1000 টাকা পেমেন্ট করেছে মালিক। অফিস ক্লার্ক মানে হলো অফিসের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, সেজন্য আমরা এখানে ক্রেডিট করেছি অফিসার স্যালারি হিসাবে। অফিসার স্যালারি 1000, টোটাল মালিক দিচ্ছে 4000 আমার খরচ। তো আমি এখন টাকা দেবো কাকে? মালিক দেবে কাকে? দেবে পিএফ ফান্ডকে, সেজন্য লিখছি পিএফ পেয়াবেল অ্যাকাউন্ট 4000। যেহেতু মালিক দিচ্ছে, মালিকের জন্য খরচ, সেই জন্য আমরা ফ্যাক্টরি ওয়েজেস খরচ 3000 টাকা বুকিং করেছি। অফিসার স্যালারি একটা খরচ 1000 টাকা বুকিং করেছি। এবার দেখুন যে আপনার সকল আমাদের এখন পর্যন্ত যেগুলো করেছি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। ওকে, এতক্ষণ আমরা একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। যে ফোরম্যানের স্যালারিটা যেটা আমরা ওয়েজে যে দিছি, ফোরম্যান বলতে কি না বর্তমান যেমন আমরা সুপারভাইজার বলি, যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যারা সুপারভাইজাররা কি ওয়েজেস এর পার্ট কিনা স্যার? এটা যদি হ্যাঁ, সুপারভাইজার, ফোরম্যান, ফ্যাক্টরি ম্যান সবই ফ্যাক্টরিতে বুকিং হবে। মানে ওয়েজেস বুকিং হবে স্যার?
ওই যে যেখানে যেহেতু আমরা একটাই রেখেছি, মানে নর্মালি তো 3টে খাতে আমরা বুকিং করি, একটা হলো ফ্যাক্টরি, একটা হলো অফিস, আর একটা হলো সেলস। স্যার যদি মানে এজন্য এখন আপনি যদি ওই যে আপনার কনফিউশন লাগে, তাহলে ফ্যাক্টরি স্যালারি এক্সপেন্সেস দিয়ে দেন। যদি আপনার স্যার উনি মিন করতেছে মনে হয় যে ওয়েজেস অর্থাৎ এটা অফিসার, নন অফিসার আর অফিসার এইরকম মিন করতেছে। না বিষয়টা আমি যেটা বলছি যে যেমন আমরা যখন কস্ট অফ গুডস সোল্ডে যাই, একটা স্যার প্রাইম কস্টের আগে ওয়েজেসটা যায় প্রাইম কস্টের ভিতরে, এবং ফ্যাক্টরি ওভারহেডটা যেটা যায় হলো আপনার ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে যেটা যায় সেটা হলো ম্যানেজমেন্টের স্যালারিটা যেটা তো আমি ওই জায়গাটায় মিন করতেছি স্যার, যে ওইখানে কোনো ক্যাটাগরি রাখার কোনো স্কোপ আছে কিনা, নাকি একই ক্যাটাগরিতে যাবে সবাই? একই ক্যাটাগরিতে, কারণ আপনি যেটা প্রাইম কস্টের সাথে যোগ হয় ওটা হলো ডাইরেক্ট, জি স্যার। ওটা হলো ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট স্যালারি। হ্যাঁ, আর বাকিগুলো হয় সব ইনডাইরেক্ট। এই জন্য আপনি যদি কনফিউশন হয় তাহলে এখানে আপনি লিখবেন ফ্যাক্টরি স্যালারি এক্সপেন্সেস, কোনো ই নেই, ফ্যাক্টরি স্যালারি এক্সপেন্সেস, অফিস স্যালারি এক্সপেন্সেস, তাহলে হয়ে গেল। আরেকটা হলো আমরা সেল স্যালারি করি 3টা। এখন আমার যে টোটাল বেতন ছিল 40,900, আর এটাকে ভাগ করতে হবে, কিন্তু ভাগ করতে হবে কিভাবে? ভাগ করতে হবে, এই দেখুন এখানে এই যে আমার 40,900 সেটা আমি কিভাবে ভাগ করছি, এখানে দেখেন ওয়ার্কার, ফোরম্যান এই দুটো যাবে তাহলে ফ্যাক্টরিতে, অফিস ক্লার্ক যাবে অফিসে, আর সেলসম্যানটা যাবে সেলসে। আমরা তাই করেছি, দেখুন এই যে আমরা 40,900 কে ভাগ করেছি, এই যে ফ্যাক্টরি যে যোগ করে দুইটা যোগ করে এখানে এনেছি, অফিস স্যালারি এনেছি, সেল স্যালারি এনেছি। আপনি এখানে যদি কনফিউশন হয় ফ্যাক্টরি স্যালারি দিতে পারেন, সমস্যা নেই। জি ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। এখন এই যে 40,900 আমরা যে এই যে 40,900 টোটাল যে গ্রথ যে আমার কিন্তু আমি আপনার কাছ থেকে যত টাকায় কেটে রাখি দ্যাট ইজ অ্যানাদার থিং, বাট আমার কোম্পানির জন্য কিন্তু টোটাল খরচ 40,900। এই বেতনটা আমাকে খরচ হিসেবে তাদেরকে পেমেন্ট করতে হবে। এরপরে যেটা কেটে রাখবো সেটা তো ওই ফান্ডে যাবে, যেমন ইনকাম ট্যাক্স কেটে রাখতে তো ইনকাম ট্যাক্স অথরিটি পাবে, আমার কিছু আসে যায় না। এটা পেফ হিসেবে কেটে রাখছে, ফান্ডে যাবে, এমপ্লয় পরে নিয়ে নেবে, আমার কিছু আসে যায় না। এরকম যত ডিডাকশনই থাকুক না কেন, সেগুলা যেই নামে আমি ডিডাকশন করবো সেই নামে লায়াবিলিটি ক্রিয়েট হয়ে থাকবে। তো কাজে আমার জন্য কিন্তু টোটাল খরচ 40,900। সেজন্যই আমি 40,900 কে আমি এই যে ওয়ার্কার এবং ফোরম্যানকে একটা ক্যাটাগরি করেছি, অফিস ক্লার্ককে একটা ক্যাটাগরি করেছি, সেলসম্যানকে একটা ক্যাটাগরি, 3টা ক্যাটাগরিতে ভাগ করে আমি এই পেরোল যে অ্যাকাউন্ট আমি করেছিলাম, এখানে দেখুন এই যে পেরোল অ্যাকাউন্ট, পেরোল পেয়াবেল অ্যাকাউন্ট করেছিলাম 40,900, সেটা করেছিলাম আমি কি ডেবিট, কারণ এখানে করেছিলাম ক্রেডিট, এই জন্য ডেবিট করেছি। আর এই যে পেরোল যে এক্সপেন্সেস, এই খরচটা কিন্তু ডেবিট হয়ে আছে, এই খরচটাকে আমি ভাগ করে ফেললাম। তাহলে এই পেরোল এক্সপেন্সেস অ্যাকাউন্টটা ক্রেডিট করে আমি হেডে চলে গেলাম। এই যে এখানে তাহলে পেরোল এক্সপেন্স অ্যাকাউন্ট আমরা লিখে দিই, পেরোল এক্সপেন্সেস অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে গেল, আগে ছিল ডেবিট, এই যে ডেবিট ছিল, পেরোল এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট ছিল, এখন আমি ক্রেডিট করলাম, ওটা নীল হয়ে গেল। ওটা কি করলাম, হেডে ভাগ করে দিলাম খরচগুলোকে। ফ্যাক্টরি ওয়েজেস ইজ এ স্যালারি, ওয়েজেস ইজ এ এক্সপেন্সেস, অফিস স্যালারি এক্সপেন্সেস এন্ড সেল স্যালারি এক্সপেন্সেস, 3টা খরচ হিসেবে আমি বুকিং করলাম। এখন দেখুন যে কারো কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা বা ক্লিয়ার কিনা। স্যার প্রভিডেন্ট ফান্ডে যে এমপ্লয়ার বেশি দিল, এটা কি স্যার কোনো সমস্যা, মানে ইকুয়াল দিবে না? দেয়ার কথা ইকুয়াল, কিন্তু মালিক খুবই ভালো, সে একটু বেশি দিল, সমস্যা কি? এবং দেশে কাকে দেখেন, ওই ওয়ার্কারদেরকে একটু বেশি দিছে, ওয়ার্কারদেরকে খুশি করার জন্য। দেওয়ার কথা ছিল 1200, আরো 800 বেশি দিয়ে দিছে। মালিক তো দিতেই পারে, কিন্তু সিপিএফ এর নরমাল হলো সব মালিক তো আর দেবে না, কিন্তু বাধ্যবাধকতা যেটা আইএলও অনুসারে সেটা হলো যে এমপ্লয় যতটুকু দেবে এমপ্লয়কে ততটুকু দিতেই হবে কমপক্ষে।
কারণ সে বেশি দিতে পারে, অসুবিধা নেই, কিন্তু কম দিতে পারবে না। সেজন্য এখানে দেখেন 800 বেশি দিয়েছে, অসুবিধা কি? এখানে 600 বেশি দিয়েছে, কোনো সমস্যা নেই। এখানে 700 বেশি দিয়েছে, আমি কেটে রাখছি 1200 আর হইলো 4, 12 আর 4 1600, 16 আর 3 19, 19 আর 6 25। এখানে দেখেন, এখানে কিন্তু এটা কারা? এটা হলো সেলসম্যান। দেখেন সেলসম্যানদেরকে কিন্তু দেয় নাই মালিক, দেয় নেই মালিক, কারণ ইট ইজ নট দি সিপিএফ। এটা বল শুধু বলতে প্রভিডেন্ট ফান্ড, ফি দেয় নাই। ফি দিলে মালিককে অবশ্যই দিতে হইতো। এটা ক্লিয়ার সবাই? আমরা তার একটা পে স্লিপ কিভাবে করে সেটা দেখলাম। জার্নালগুলা কিভাবে করে, আমরা কিন্তু অঙ্ক করার আগেই জার্নালগুলো করেছি, যে মাত্র 3টা জার্নাল। একটা হলো পেরোল এক্সপেন্সেস এবং পেয়াবেল, আর একটা হলো পেয়াবেল এক্সপেন্সে ভাগ করা, আরেকটা হলো পিএফ এর জন্য। মূলত হলো 3টা। ক্লিয়ার সবাই? আমরা কি আগাবো? জয় স্যার। আগাম স্যার। জি স্যার। Okay. Now problem 3. এখানে কি বলেছে দেখেন, payroll and other related information of Podda Oil Company Limited for the month of June 2014 were as follows. এখানে টোটাল বেতনটার একটা হিসাব এখানে দিয়েছে। বেসিক পে কত, হাউস রেন্ট কত, কনভেন্স অ্যালাউন্স কত, মেডিকেল কত, ডিআরএস অ্যালাউন্স কত, ট্রান্সপোর্ট অ্যালাউন্স কত, ওভারটাইম কত, অ্যামাউন্টে দিয়েছে, নট পার্সেন্টেজ। ওকে, দেন বলেছে দিজ আর দি ডিডাকশন। প্রভিডেন্ট ফান্ড 10% ডিডাকশন করতে হবে, ইনকাম ট্যাক্স 17,000 কেটে রাখতে হবে, প্রভিডেন্ট ফান্ড লোন 55,000 টাকা আপনাকে কেটে রাখতে হবে, অ্যাডভান্স কোন কর্মকর্তা বা কর্মচারী নিয়েছে সেখান থেকে 35,000 টাকা কেটে রাখতে হবে, গ্রুপ ইন্স্যুরেন্স 1%। 1% মানে কি? বেসিকের 1%। এমপ্লয় ওয়েলফেয়ার সাবস্ক্রিপশন 2% and ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,000। এই জিনিসগুলো হলো ডিডাকশন। নাও বলছে কি পেরোল টু বি ডিস্ট্রিবিউটেড। আমরা খেয়াল আছে কিনা, আমরা যখন এই যে ডিস্ট্রিবিউট করেছি, এই যে দেখেন এই 2 নম্বরটাও ডিস্ট্রিবিউট করেছি, এটা কিসের ভিত্তিতে ডিস্ট্রিবিউট করেছি কেউ বলতে পারেন? ডিস্ট্রিবিউট মানে কি? এই যে 40,900 যে ভাগ করেছি, এই যে ভাগ করেছি 40,900, খরচের ধরন অনুযায়ী। এই যে 40,900 ভাগ করেছি, কিসের ভিত্তিতে করেছি? অফিস, ফ্যাক্টরি, এগুলোর সেলসের 3টা পার্ট করে করছি। হ্যাঁ, এখানে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করেছি, যে কোন ডিপার্টমেন্টটা কিসের। ওয়ার্কার কোন ডিপার্টমেন্টে থাকে, আমরা নরমালি ধরে নিচ্ছি ফ্যাক্টরিতে থাকে। ফোরম্যান কোথায় থাকে, নরমালি ধরে নিচ্ছি ফ্যাক্টরিতে থাকে। অফিস ক্লার্ক, অফিস, সে অবশ্যই অফিসে থাকে। সেলসম্যান, সে অবশ্যই বিক্রয়ের সাথে জড়িত, সেই জন্য এটাকে আমরা সেলস খরচ হিসেবে নিয়েছি, এটাকে আমরা অফিস এক্সপেন্স হিসেবে নিয়েছি। আর এই দুটো যেহেতু ফ্যাক্টরিতে, সেই জন্য ফ্যাক্টরি খরচে নিয়েছি। মূল কথা হলো ক্যারেক্টার অনুসারে ডিপার্টমেন্ট এবং বেতনের যে ক্যারেক্টার অনুসারে আমরা ভাগ করেছি। কিন্তু এই অঙ্কটায় সেই ক্যারেক্টার আপনাকে দিয়ে দিয়েছে, বলেছে যে ক্যারেক্টারটা হবে এই রকমের। পেরোল টু বি ডিস্ট্রিবিউটেড, পেরোলটা ভাগ করতে হবে কিভাবে? ডাইরেক্ট লেবারে যাবে 60%, ইনডাইরেক্ট লেবারে যাবে 5%, অ্যাকাউন্টসে যাবে 5%, অ্যাডমিনিস্ট্রেশনে যাবে 10%, সেলসে যাবে 10%,
কোয়ালিটি কন্ট্রোলে যাবে 5% এন্ড কাস্টমার সার্ভিসে যাবে 5%। এখানে দেখুন 100% হয়ে গেছে, 60, 70, 80, 90, 100, অর্থাৎ টোটাল বেতনটাকে এইভাবে ভাগ করতে হবে। তাহলে আমি ডিডাকশন পেয়ে গেলাম, সরি আমি ডিস্ট্রিবিউশনটা, বেতন ডিস্ট্রিবিউশন কিভাবে করব সেটা এখান থেকে পাইলাম। এখান থেকে পাইলাম ডিডাকশন কি কি কাটবো, আর এখান থেকে পাইলাম কি কি বেতন দিব। তার মানে ইট ইজ গ্রস, ইট ইজ ডিডাকশন এন্ড ইট ইজ নেট। নাও কি বলছে দেখেন, নাম্বার 4, 60% of the overtime payment are for a rush order on which the overtime premium is to be charged to the specific job. অর্থ কি বলতে পারেন আপনারা? না স্যার, বুঝতে পারছি না। এখানে বলছে যে 60% অফ দি ওভারটাইম পেমেন্ট। ওভারটাইম আমি দিছি কত, এখানে দেখেন, এখানে ওভারটাইম, যে ওভারটাইম 60,000 টাকা দিয়েছি না, এখানে তো আর পার্সেন্টেজ না, এখানে সরাসরি অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে। জি স্যার। আমি ওভারটাইম দিয়েছি 60,000 বেতন। এখন বলছে 60,000 এর 60% তাহলে কত হবে? 36,000 ওভারটাইম পেমেন্ট আর ফর রাশ অর্ডার। রাশ অর্ডার মানে কি? অর্ডার স্যার অস্ত্রোপচার। হ্যাঁ স্যার রাশ অর্ডার মানে তো অস্ত্রোপচার না স্যার? স্যার রাশ অর্ডার মানে স্যার আর্জেন্ট আর কি, ইমার্জেন্সি। হ্যাঁ রাইট, আর্জেন্ট মানে প্রচন্ড অর্ডার যখন ভিড় করে বা প্রচুর যখন অর্ডার গুলা কালেকশন হতে থাকে, ওইটাকে আমরা বলি রাশ অর্ডার। প্রচুর অর্ডার আসতেছে। যেমন এখন যদি আপনি এই টাইলসের মার্কেটে যান, দেখবেন প্রচুর টাইলস মানুষ কিনতেছে, কারণ এখন টাইলস লাগানোর সময়। বর্ষাকালে যাবেন, দেখবেন কোন দোকানে বেচা কিনা নাই, কারণ বর্ষাকালে সাধারণত কেউ টাইলস লাগায় না। এরকমের একটা সিজনে, এখন যেমন আপনার ঠান্ডার সিজন, দেখবেন যে আপনার এই ঠান্ডার ওষুধটা খুব বেশি চলতেছে, ইট ইজ রাশ অর্ডার। তো কাজে যখন যেখানে যেটার অর্ডার গুলো খুব বেশি প্রচন্ডভাবে চলে আসে, একটা সিজনকে নির্ভর করে, একটা ডিমান্ডকে নির্ভর করে, ওইগুলো কি আমরা বলি রাশ অর্ডার। রাশ অর্ডারের জন্য ওভারটাইম দিয়েছে, 60% হবে রাশ অর্ডারের জন্য, যে কারণে ওভারটাইম প্রিমিয়াম দিতে হয়েছে। এর কথার অর্থ ইনডাইরেক্টলি কি বোঝায়? এবং বলেছে যে is to be charged to the specific job, জবে চার্জ করতে বলেছে। মানে হলো এটি যে এই 60% হবে আপনার কিসে, 60% হবে গিয়া ফ্যাক্টরিতে চার্জ হবে, ফ্যাক্টরিতে। বোঝা যাচ্ছে যে ফ্যাক্টরিটি হলো 60%। ওই অর্ডার গুলোকে মিট আপ করার জন্য যে সবাই যে কাজ করেছে তার 60% হলো ফ্যাক্টরিতে। বুঝতে পারছেন নাকি পারেননি? ওকে, এবার আমরা দেখি সেকেন্ড 5 নম্বর কি বলছে। এমপ্লয়িজ আর এন্টাইটেলড টু বোনাস ইকুয়াল টু 3 months of salary in a year and payable after the same is earned. এর অর্থ কি? Employer entailed to bonus equal to 3 months of salary in a year and payable the same is এর অর্থ 3 into বেসিক বোনাসে যাবে আর কি। হ্যাঁ 3 into বেসিক স্যালারি আপনার বোনাসে যাবে। বোনাস ইকুয়াল টু 3 মাস না স্যার, বোনাসের সমপরিমাণ 3 মাস পর বেসিক স্যালারি 3 গুণ, তাহলে বোনাস 3 মাস পর দিবে।
জি আবার বলুন। মানে বোনাসের সমপরিমাণ 3 মাস পর বছরে দিবে, 3 মাস পর পর বছরে ওই স্যার একটা বোনাস হচ্ছে 3টা বেসিক স্যার। স্যার বছরের টোটাল বোনাস হচ্ছে 3 মাসের মানে 3 মাসের বেসিকের সমান। স্যার বছরে যদি 2টা মাসের বোনাস basic হয়, salary স্যার বলে দেওয়া হবে। তিনটা বেসিকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে 2টা ইয়ারে হবে, মানে 2টা বোনাসে হবে স্যার। bonus equal to 3 month of year salary in year in favor after this same is earned 3 মাস bonus employees are entitled to bonuses equal সমান টু 3 মান্থ, 3 মাসের সমান স্যালারি ইন ইয়ার এন্ড স্যারের কথা মানে আমরা শুনতেছি না। স্যার আপনার মাইক মিউট স্যার। বলছি কি এতক্ষণ যা বলেছে কিছুই শোনেন নাই মানে নাকি? না স্যার, আপনার এতক্ষণ যা বলছেন শুনিনি। শুনেনি স্যার। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাচ্ছি কি যে এখানে দেখুন রিকোয়ারমেন্টটা চেয়েছে যে জার্নাল দাও, যা লাইবিলিটি পেরোলের জন্য যা লাইবিলিটি হবে তার জার্নাল দাও এবং খরচের জন্য জার্নাল দাও। কোন কথা হলো আমরা এতক্ষণ যা শিখলাম সেইগুলাই চেয়েছে। অ্যাসুমিং দ্যাট স্যালারি আর পেড ইন দি ফার্স্ট উইক অফ দি ফলোইং মান্থ, মানে হলো এই নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পেমেন্ট হবে, ডিসেম্বর মাসের বেতন জানুয়ারির ফার্স্ট উইকে পেমেন্ট হবে। ঠিক আছে, তার মানে যেই মাস শেষ হবে তার পরবর্তী মাসের প্রথম সপ্তাহে পেমেন্ট হবে। তো সেই হিসাবে এখানে আমাদের বেতনটা কোন মাসের? জুন মাসের বেতন বলা আছে। তাহলে কয় মাসের এটা? এখানে বেতনটা এখানে কয় মাসের? শুধু এক এক মাসের। মাসের। শুধু এক মাসের। এটা কিন্তু সারা বছরে না, বলাই আছে যে ফর দি মান্থ অফ জুন 14, জুনের বেসিক গেছে 5,500, নট 12 মাসের। 5,50,000। 5,50,000 শুধুমাত্র জুন মাসে, এক মাসে, নট 12 মাস, তাই না? জি স্যার। ওকে, তাহলে এখানে কথাটা বলছে কি আবার দেখুন, এখানে বলছে যে এমপ্লয়িজ আর এন্টাইটেল, এমপ্লয়িরা পাবে টু বোনাস পাবে, এমপ্লয়িরা বোনাস পাবে। কতটুকু পাবে? ইকুয়াল টু দি 3 মান্থস অফ স্যালারি। স্যালারি বলতে কোন স্যালারি কে বোঝাচ্ছে? বেসিকের 3 মাসের সমান এমপ্লয়িরা বোনাস পাবে। আমার এই বাংলাটুকু সঠিক হয়েছে কিনা? হয়েছে স্যার। জি 3 মাসের সমান বেতন ইকুয়াল টু 3 মান্থস অফ স্যালারি, 3 মাসের সমান বেতন এমপ্লয়িরা পাবে বোনাস হিসাবে। অর্থাৎ এমপ্লয়িরা 3 মাসের সমান বেতন পাবে বোনাস পাবে 3 মাসের সমান যা বেতন পায়। কতদিনে পাবে? ইন এ ইয়ার, বছরে, এক বছরে। এ মানে এক, ইন এ ইয়ার মানে এক বছরে। এন্ড পেয়াবেল আফটার দি সেম আর্ন, অর্থাৎ যখনই এটা অর্জন হবে তখন এটা পেয়াবেল হবে। অর্থাৎ মূল কথা হলো যখনই বছর শেষ হবে তখনই সে পেয়াবেল হবে, তখনই এটা আর্ন হবে, তখনই এটা পেয়াবেল হবে। স্যার এখানে তো জুন মাসের স্যালারি পাবে স্যার 3 মাসের এই বোনাস। জি, তাহলে তো জুন মাসের স্যালারি সাথে পাবে না, জুন জুলাই যদি অ্যাকাউন্ট শেয়ার হয়। হ্যাঁ সেটাই বলছি যে তাহলে আপনার আমরা করতেছি এক মাসের। এখন আমরা ধরে নিলাম এখানে কি বলেছি আমাকে যে ইয়ার এন্ড জুনে, ইয়ার এন্ড যে জুনে হবে তা তো বলে নাই। সেটা বলে না।
শুধু বলছে জুন মাস, তাহলে 1 মাসের আমি হিসাব করব। তাহলে আমাকে যদি 12 মাসে দেয় 3 মাসের বেতন, তার মানে হলো এই যা বেতন, বেতন বলতে বেসিক, এই বেসিক ইন্টু 3 ডিভাইডেড উইথ 12, তাহলে আবার আমার 1 মাসে বেসিক আসবে, 1 লক্ষ 1 মাসের বোনাস আসবে স্যার। 1 মাসে বোনাস আসবে 1,37,500। আচ্ছা, সেটা আমরা ওয়ার্কিং করবো, প্রত্যেকটারই ওয়ার্কিং করবো, আগে বুঝে নিই তারপর ওয়ার্কিং করবো। তাহলে আমার মূল কনসেপ্টটা কি, যা বেসিক আছে এটাকে আমি 3 দিয়ে গুণ করব এবং 12 দিয়া ভাগ করব, তাহলে আমি 1 মাস এটা পেয়ে যাব। গেল। 6তে বলছে the employer provides leave fair assistant, আমরা লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট আলোচনা করেছি থিওরির সময়। 6 উইকস, 6 সপ্তাহের সমান, অর্থাৎ এমপ্লয়ার প্রোভাইডস, অর্থাৎ মালিক দেয়, প্রোভাইডস মানে দেয় কাদেরকে, এমপ্লয়ীদেরকে দেয়, হিসেবে দেয় লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট, বন্ধ কাটানোর জন্য যেই একটা ভাতা দেয়, কতটুকু পরিমাণ দেয়, ইকুয়াল টু 6 উইকস, 6 সপ্তাহের সমান স্যালারি মানে বেতন, 6 সপ্তাহের সমান যে বেতন সেইটা দেয় মালিক। ইন এ ইয়ার, কবে দেয়, ইন এ ইয়ার বছরে, 1 বছরে। তো ইচ এমপ্লয়, প্রত্যেক এমপ্লয়ীকে দেয়, and payable at the end of each year, এবং প্রতি বছরের শেষে সেটা পেমেন্ট হয়। তাহলে আমাকে এখানে যেহেতু বলছে, কোশ্চেনটা কি চেয়েছে দেখেন, the journal entry to record the payroll liability, তাহলে আমাকে প্রতি মাসে লাইবিলিটিটা ক্রিয়েট করতে বলছে, as well as all related expenses and liability that have earned accrued as a result of the payroll, assuming that salaries are paid in the first week of the following month, অর্থাৎ আপনার যা লাইবিলিটি হবে সেটি আপনাকে বুকিং করতে বলছে। এখন মালিক যেই আপনার 6 সপ্তাহ সমান যে বেতন দেবে আবার বছরে, 1 বছরে, তাহলে আমার মাসে আসবে কতটুকু, 52 সপ্তাহ দিয়ে গুণ করতে হবে, 52 দিয়ে ভাগ করে তারপরে স্যার এখন হবে না, 52 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করতে হবে, হয় না 4 দিয়ে গুণ, 1 মাসেরটা বের করার জন্য 4 দিয়ে। আবার বলেন তো, 52 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, ও সরি 4 দিয়ে গুণ, 52 দিয়ে ভাগ দিয়ে 6 দিয়ে গুণ, এরপরে আবার 12 দিয়ে ভাগ। হ্যাঁ, 52 দিয়ে ভাগ দিয়ে 6 দিয়ে ভাগ হবে, এরপরে 12 দিয়ে ভাগ। সবাই কি বুঝতে পেরেছেন নাকি পারেননি? বুঝতে পারছি স্যার। কি ফাইনালি কি হলো বলেন তো একজনে? 52 দিয়ে ইয়ে করব, ভাগ করব, ভাগ করে 6 দিয়ে গুণ করব, আবার 12 দিয়ে ভাগ করব। না না, 6 দিয়ে গুণ করলে টোটাল এটা আসবে, টোটাল লিভ পেয়ার অ্যাসিস্ট্যান্স আসবে, এরপর এটাকে আমরা 52 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ। একই আসবে। না 12 দিয়ে কেন, 52 দিয়ে জি না, স্যার 6 ভাগ 52 ইনটু 12, 4 হবে। সবাই কি একমত? না স্যার, 4 দিয়ে গুণ হবে না, 6 দিয়ে গুণ হয়, 12 দিয়ে ভাগ হবে স্যার, আই থিংক। এখন পর্যন্ত কারোরটাই হয়নি। বুঝতে কঠিন হচ্ছে কিনা দেখুন, এখানে বলছে যে 6 সপ্তাহের সমান যা বেতন, এই যে বেতন বলছে 6 সপ্তাহের সমান যা বেতন সেটা প্রতি বছরে মালিক দেয়। তাহলে আমার কোশ্চেন হলে যে 6 সপ্তাহের যদি বেতন মালিক দেয় ফেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, তাহলে 1 মাসে কত দেয়? স্যার আসলে এটা স্যার আমি একবার বলবো স্যার, ট্রাই করব স্যার। বেসিক ডিভাইড বাই 4 ইনটু 6, দেন আমরা ওটাকে 12 দিয়ে ভাগ দেব, আই থিংক। সবাই একমত? উনি যেটা বলেছে সবাই এগ্রি? 6 সপ্তাহ স্যার 1.5 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করে দিতে হবে স্যার, ওটাও করা যাবে। সবাই এগ্রি? 52 দিয়ে ভাগ দিয়ে 6 সপ্তাহ মানে স্যার 1.5 মাস, সো 1.5 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করে দিতে হবে স্যার।
কেন স্যার যদি বেসিকটাকে 6 দিয়ে 6 সপ্তাহ, তাই না? বেসিককে স্যার আমি একটু বলবো স্যার। বলুন। আচ্ছা স্যার, একটা বেসিক আমরা 6 দিয়ে ভাগ করলাম ইনটু না, এক বেসিককে 4 দিয়ে ভাগ করলাম ইনটু 6, তাহলে তো 6 সপ্তাহ বের হলো। আর ওইটাকে দিব হলো বায়ান্ন দিয়ে ভাগ করবো, ভাগ করার পরে তারপর 6 দিয়ে গুণ। পরে স্যার আপনার পুরো ইয়েটা আসবে, বোনাসটা আসবে। ঠিক হয়ে যাবে। আমরা এখন আর আমি একটু বলি, প্রথমে 52 দিয়ে ভাগ দেবো, ভাগ দেওয়ার পর 6 দিয়ে গুণ দিলে আমার বোনাসটা চলে আসলো। তারপর এটাকে আবার 52 দিয়ে ভাগ দিয়ে আমার 4 সপ্তাহে না আবার 4 দিয়ে গুণ দিব, দিলে আমার 1 মাসেরটা আইসা পড়বে আর কি। আমি 1 মাসে কতটুকু আর্ন করছি। 52 দিয়ে ভাগ হবে না 12 দিয়ে ভাগ হবে লাস্টে? না, মান্থলি না তো, এটা তো সাপ্তাহিক। আমরা তো 4 মাসে 1 মাসে 4 সপ্তাহ না, সেই হিসেবে 12 দিয়ে দিলে হবে। হ্যাঁ 12 দিয়ে দিলে হবে। হ্যাঁ 12 দিয়ে গুণ 288 টাকা হয় স্যার, হয় কিনা? 12 দিয়ে গুণ দিলে হবে। হ্যাঁ স্যার হয়েছে কি আবার বলেন তো? ফাইনাল বলেন সবাই। বেসিকটাকে 52 দিয়ে ভাগ করবে, 52 দিয়ে ভাগ করার পরে 6 দিয়ে গুণ দেবে, তাইলে আমার পেয়েবল টোটালটা বের হলো। তারপরে এটাকে আবার 12 দিয়ে ভাগ করে 1 দা গুণ করলেই তো আমার 1 মাসের পেয়েবলটা পেয়ে যাবো। জি স্যার, সবাই এগ্রি এটা ওনারটাতে? স্যার না স্যার আমি এগ্রি। বেসিকটা কি 1 বছরের? ওটা তো 1 বছরের না, এটা 1 মাসের। সো এটা 4 উইকের জন্য 4 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা যাই হোক, আমি আর সময় দিতে পারতেছি না। সিম্পলি একটা জিনিস এখন পর্যন্ত কারোরই হয়নি। এবার খেয়াল করুন আমি কি বলছি, আমারটা ভুল হইতে পারে, তবু দেখুন এখানে বলেছে যে 6 সপ্তাহের সমান লিভ ফেয়ার রেজিস্ট্যান্ট দিবে মালিক বছরে, ইয়ার 1 বছরে দেবে। এখন আমার কথা হলো যে তাহলে 1 মাসে কত দেয়, কত লাইবিলিটি ক্রিয়েট হয়, তাহলে আমার 1 মাসেটা বের করতে হবে। তাহলে আমার এখানে মেইন হিসাবটা হলো সপ্তাহে 6 সপ্তাহের সমান, তাহলে আমার সপ্তাহে বেতনটা বের করতে হবে আগে। দেখুন আমার কনসেপ্টটা ঠিক কিনা। এই যে বেসিক যেটা দিচ্ছে এটা 1 মাসে দিচ্ছে, কথা ঠিক কিনা? ওকে, আমি যদি এইটাকে স্টেট 12 দিয়া গুণ করি তাহলে আমি 12 মাসের বেসিকটা পেয়ে যাব। ঠিক আছে এই পর্যন্ত? ওকে, তাহলে 1 বছরে যদি আমি বেসিক পাই, এইবার আমি তাকে ভাগ করব। আমি জানি যে বছরের সপ্তাহ হলো 52টা, এবার আমি তাকে 52 দিয়ে ভাগ করব, তাহলে আমি পেয়ে গেলাম 1 সপ্তাহ। এইবার দেব 6 দিয়া গুণ, যেহেতু 6 সপ্তাহ, তাহলে যে ফিগারটা আসে গুণন 6। আমরা ভুল করেছি স্যার, ওই 12 দিয়ে প্রথমে পুরো টোটালটাকে গুণ করে নাই, সেটাই আমাদের ভুল। মানে হলো আপনারা যেভাবে করেছেন সেখানে 1 সপ্তাহের একটু গ্যাপ হয়ে যাবে। আপনি দেখবেন যে আমার যে হিসাব এবং আপনাদের হিসাবের মধ্যে 1 সপ্তাহের বেতনটা ডিফারেন্স হয়ে যাবে। আমি যদি এইভাবেই করি, আমারটা ভুল হতে পারে। দেখেন চিন্তা করে আমি করেছি, এই যে বেসিক এটা বলেছে 1 মাসে, সো দ্যাট আমি স্টেট এটাকে 12 দিয়ে গুণ করলে 12 মাসের বেসিক পেয়ে যাব। এখন আমি জানি যে 12 মাসে 52 সপ্তাহ, আমি 52 দিয়ে ভাগ করে দিলাম, 1 সপ্তাহের বেতন পেয়ে গেলাম। এইটাকে কিন্তু যদি আমি 4 দিয়া ভাগ করি আর এই 12 দিয়া গুণ করে 52 দিয়ে ভাগ করলে কিন্তু 1 রেজাল্ট আসবে না। এখন তো 1 রেজাল্ট আসে কিনা? এটাকে 4 দিয়ে ভাগ করে 1 সপ্তাহটা বের করেন, আর এটাকে 12 দিয়ে গুণ করে 52 দিয়ে ভাগ করেন, 1 সপ্তাহে কত আসে? ডিফারেন্স হয় কিনা হবে না তো স্যার? স্যার আমরা তো 4 দিয়ে ভাগ দিয়ে 6 দিয়ে গুণ দিয়ে তারপর 12 দিয়ে ভাগ দিব। দেখুন তাহলে 1 রেজাল্ট হয় কিনা। ওকে, দেন আমি কি করব? 6 দিয়ে গুণ করব, যেহেতু 6 সপ্তাহ সমান, সেই জন্য আমার 1 মাসে চলে আসলো। ঠিক গেল আপনার ফেয়ার রেজিস্ট্যান্ট। এরপরে আছে সাথে বললো the employees are entitled to gratuity. গ্র্যাচুইটি মানে হলো আমরা যেমন পেনশনের কথা শুনেছি, সেরকম একটা গ্র্যাচুইটি একটা বেনিফিট যারা রিটায়ারমেন্ট যায় তাদেরকে কোম্পানি দিয়ে থাকে পেনশনের পরিবর্তে। কিভাবে দেয়?
and the rate of 2 months salary 2 মাসের বেতনের সমান দেয় for each year of service 1 বছর যদি চাকরি করে তাহলে তাকে 2 মাসের বেতন দিয়ে দেয় রিটায়ারমেন্টের সময় of service payable while leaving the employment of the company যখন সে কোম্পানি লিভ করবে কোম্পানি ছেড়ে দেবে বা যখন সে রিটায়ারমেন্ট করবে তখন প্রত্যেকটা এমপ্লয়ি সে 2 মাসের সমান গ্র্যাচুইটি পাবে প্রতি বছরের জন্য তাহলে মাসে কত আসে 11 লক্ষ মাসেরটা হিসাব কিভাবে করব স্যার বেসিক যেটা আছে তার ডাবল হবে যেহেতু এখানে মাসের কথা বলছে সো দ্যাট এখানে আমি কি করব টোটাল 1 মাসে যা আপনার বেতন সেটাকে আমি কি করব 2 দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করলে হবে আমার 2 মাসের সমান বেতন হয়ে যাবে এই 2 মাসের সমান বেতনটা সে 12 মাসের জন্য পাবে তাহলে 12 দিয়ে ভাগ হবে 1 মাসে তখন একটা জিনিস একটা ফিগার বের হয়ে যাবে আমরা ওয়ার্কিং একটু পরে করি জিনিসটাকে বুঝিয়ে নেই ওকে এরপরে আসেন 8 নম্বরে বলেছে দি কোম্পানি কন্ট্রিবিউটস 5000 টাকা পার মান্থ মানে পার মান্থ টুয়ার্ডস দি পেমেন্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর ইটস ফ্যাক্টরি এমপ্লয়িজ শুধুমাত্র ফ্যাক্টরিতে যারা চাকরি করে তাদেরকে প্রতি মাসে 500 টাকা দেয় মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসাবে and also contributes 4% towards the employee welfare fund এবং এমপ্লয়ীদের ওয়েলফেয়ার ফান্ড আছে সেখানে 4% কন্ট্রিবিউট করে এটা তো একদম ডাইরেক্ট বলাই আছে এখানে আর ক্যালকুলেশনের কিছু নেই 4% মানে হলো বেসিকের 4% আর 5000 টাকা তো রাউন্ড ফিগার বলা আছে ওকে স্টুডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন ইজ টু বি ট্রান্সফার্ড টু দ্য ট্রাস্টি বোর্ড এগুলো আসলে বলার জন্য বলা এগুলা কোনো এফেক্ট নাই এটা ট্রাস্টি বোর্ডেই যাবে ইনকাম ট্যাক্স ডিডাক্টেড ইজ টু বি পেইড বাংলাদেশ ব্যাংকে দিতে হবে ওয়েলফেয়ার কন্ট্রিবিউশন ইজ টু বি ট্রান্সফার টু ওয়েলফেয়ার ফান্ড অ্যাকাউন্ট ওখানে দিয়ে দিতে হবে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইজ টু বি পেইড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ আমরা যখন মেডিকেলের টাকাটা কেটে রাখবো তখন পেবেল করতে হবে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে আবার যখন ওয়েলফেয়ার কেটে রাখবো তখন পেবেল করতে হবে ওয়েলফেয়ার ফান্ড অ্যাকাউন্টকে যখন ইনকাম ট্যাক্স কেটে রাখবো তখন পেবেল করতে হবে ইনকাম ট্যাক্স পেবেল টু বাংলাদেশ ব্যাংক এইভাবে তো যাই হোক এখন আমরা সব ক্যালকুলেশন গুলো আমরা আলোচনা করেছি তো এখানে মূল একটু খেয়াল করুন আমরা যে টোটাল এই যে 4 5 6 7 8 পর্যন্ত যে বেতনগুলো আমরা হিসাব করলাম এতক্ষণ সেগুলো কিন্তু সবসময় ভাগ হবে এই রেশিওতে তাই না নাকি ভাগের রেশিও কোনটা জি স্যার এই রেশিওতে রাইট এই রেশিওতে ভাগ হবে সবসময় কিন্তু রেশিওকে কিন্তু ভোলা যাবে না সো দ্যাট এই রেশিওতে আমি সবসময় ভাগ করব এইবার একটু সবাই কষ্ট করে কাগজ কলম নেন ওয়ার্কিংটা করে নেন এখানে আমি প্রথম ওয়ার্কিংটাই করব যে আমার এই যে এখানে কয়টা পার্সেন্টেজ আছে 7টা স্যার 7টা আমার দরকার কয়টা পার্সেন্টেজের ওরা 7টা দেশে বা আরো 3টা দিত 10টা দিত কিন্তু আমার পার্সেন্টেজ আসলে দরকার কয়টা ফ্যাক্টরিয়াল জি 3টা দরকার স্যার 3টা দরকার অর্থাৎ ফ্যাক্টরিতে কত অফিসে কত সেলসে কত তাহলে আমরা এখান থেকে ভাগ করে ফেলি প্রথম ওয়ার্কিংটা ফ্যাক্টরিতে কোনটা কোনটা যাবে বলেন তো কোন কোন খরচ ফ্যাক্টরিতে যাবে ডাইরেক্ট লেবার ইনডাইরেক্ট লেবার অ্যাকাউন্টসটা স্যার আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টরি অথবা আপনার অফিসে যাবে অফিসে যেতে পারে স্যার ফ্যাক্টরি তো অ্যাকাউন্টস থাকে স্যার মানে দুটোই কি স্যার আমরা এটা কোনটা বেস ধরবো স্যার আমরা মানে অ্যাকাউন্টস তো ফ্যাক্টরিতেও থাকে হ্যাঁ ফ্যাক্টরিতে অ্যাকাউন্টস থাকে এটা 100 এর মধ্যে হয়তো 2টা ফ্যাক্টরিতে পাবেন কিন্তু আপনি সবসময় কমন চিন্তা করবেন নরমালি কোথায় থাকে
নরমালি অফিসে যাবে। নরমালি হেড অফিস থাকে। অনেক ফ্যাক্টরিতে থাকতে পারে, ফ্যাক্টরি বড় হলে একটা ফ্যাক্টরিতে একটা অ্যাকাউন্ট থাকতে পারে, আবার এমনও আছে 50টা ফ্যাক্টরি নিয়ে একটা অ্যাকাউন্ট থাকতে পারে। কিন্তু আপনি যখনই চিন্তা করবেন তখন জেনারেল চিন্তা করবেন, নরমালি কোথায় থাকে অ্যাকাউন্টসটা। নরমালি সবসময় অ্যাকাউন্টটা থাকে হেড অফিসে, সবসময় অ্যাকাউন্টটা থাকে হেড অফিসে। আর এই যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট লেবাররা সবসময় কাজ করে ফ্যাক্টরিতে। এখন আপনি যদি বলেন যে স্যার আমি তো অফিসের সামনে ফুল বাগান লাগাই, ওখানে তো লেবার লাগে, এটা একটা অ্যাবনর্মাল চিন্তা। আপনি সবসময় নর্মাল চিন্তা করবেন, নর্মাল লেবার সবসময় প্রয়োজন হয় ফ্যাক্টরিতে, এইভাবে চিন্তা করুন, তাহলে জি হবে। ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার হলো ফ্যাক্টরি, অ্যাকাউন্টস আর অ্যাডমিনিস্ট্রেশন যাবে অফিস, সেলস তো মার্কেটিং, সেলস আর মার্কেটিং একই কথা। কাস্টমার সার্ভিস যাবে কোথায়? অ্যাডমিনিস্ট্রেশন স্যার, কাস্টমার সার্ভিস খরচে যাবে, অ্যাডমিনিস্ট্রেশনে যাবে না স্যার, এরিয়াতে সেলিং এক্সপেন্সে যাবে না স্যার, কোয়ালিটি কন্ট্রোল ফ্যাক্টরিতে যাবে না স্যার। হ্যাঁ, তাই ফ্যাক্টরিতে যাবে তিনটা, একটা হলো ডাইরেক্ট লেবার, একটা হলো ইনডাইরেক্ট লেবার, আর একটা হলো কোয়ালিটি কন্ট্রোল। তাহলে ফ্যাক্টরিতে টোটাল বেতনে কত পার্সেন্ট ফ্যাক্টরিতে হবে? 70%। সবাই কি করেছেন? ওয়ার্কিং না করলে অঙ্ক করার সময় কিচ্ছু বুঝবেন না, কিছুই ধরতে পারবেন না, বুঝবেনও না। কাজে ওয়ার্কিং করে নেন। ডিস্ট্রিবিউশন অফ total salary expenses to factory, office and sales salary. Now for factory, direct labor 60%, indirect labor 5% and আপনার হইলো কোয়ালিটি কন্ট্রোল 5%, টোটাল হলো 70%। আমরা এখানে ওয়ার্কিং করে না আছে নাকি দেখি তো। যে আমরা ওয়ার্কিং এখানে করেছি, দেখেন ফ্যাক্টরি ওয়েজেসে আমরা 70% বের করেছি, ঠিক আছে? বুঝতেছেন না? বুঝতেছেন না? তাহলে অফিসে কত হবে? দুইটা, একটা হলো অ্যাকাউন্টস আর একটা অ্যাডমিনিস্ট্রেশন। এটা অ্যাডভান্স লেখা আছে, অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন, ওকে। তাহলে অ্যাকাউন্টস এবং অ্যাডমিনিস্ট্রেশন এটা যাবে অফিসে, অফিসে ভাগ করেছি 15%। আর হলো স্যালারি, সেলস স্যালারিতে যাবে সেলসের 10% আর কাস্টমারে আছে 10%, 15%। তাহলে কি আমার 100% মিলে গেছে? তাহলে দেখুন ও দেশে কিন্তু 60টা পার্সেন্টেজ, এই 60টার থেকে আমি 3টা বানিয়েছি। আমার ফ্যাক্টরিতে কত পার্সেন্ট যাবে, সেলসে কত পার্সেন্ট যাবে এবং অফিসে কত পার্সেন্ট যাবে। এখন আপনার পরীক্ষার খাতায় 10টা পার্সেন্টেজও দিতে পারে, 10টা আইটেম দিয়ে 10টা পার্সেন্টেজ দিতে পারে, আপনার দরকার 3টা বানানো। কাজে এটা ওয়ার্কিং করে বানিয়ে নিতে হবে যে অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে কত যাবে, সেলসে কত যাবে এবং অফিসে কত যাবে। আইটেম দেখে আপনাকে চিন্তা করতে হবে, কখনোই অ্যাবনর্মাল চিন্তা করবেন না, নর্মাল চিন্তা করবেন সবসময়। যেমন অ্যাকাউন্টস, যেমন কোয়ালিটি কন্ট্রোল, এরকম দেখে দেখে আপনি সবসময় নর্মাল চিন্তা করবেন, কোথায় স্বাভাবিকভাবে ইউজ হয়। কাস্টমার সাধারণত সেলসের সাথে জড়িত, সো দ্যাট এইটা যাবে সেলসে। কোয়ালিটি সবসময় ফ্যাক্টরির সাথে জড়িত, এই জন্য এটা যাবে ফ্যাক্টরিতে। সেলস, এটা তো হেডই আছে, সেলিং এক্সপেন্সেস যাবে। ঠিক আছে। অ্যাকাউন্টস, কোনো কনফিউশন করবে না, নরমালি অ্যাকাউন্ট সবসময় হেড অফিসেই থাকে, সেই জন্য এটা এডমিনে চলে গেল। আমরা এটা ভাগ করে 70, কত কত ভাগ করেছি? 70, 15। এখান দিয়ে আরেকটা ইন্ডিকেট করে, কি ইন্ডিকেট করে বলেন তো পার্সেন্টেজ দেখে? পার্সেন্টেজ টোটাল এক্সপেন্সেস 70% ফ্যাক্টরিতে হচ্ছে, আর হচ্ছে মানে ইয়েতে সেলসে হচ্ছে 50%, তারপর হচ্ছে অফিসে হচ্ছে 50%। আপনার এই
পার্সেন্টেজ না দিয়ে আমি কি অন্যভাবে বলতে পারি? অন্য কোনো ভাষায় বলা যায় কিনা বলেন তো? আপনি বলেছেন 100% কারেক্ট, কিন্তু এইভাবে না বললে অন্য আর কোনো ভাবে বলা যায় কিনা একটু চিন্তা করেন তো। রেশিও বা অনুপাত হিসেবে বলা যায়। 7:1.5:1.5। আর কোনো ভাষা? টোটাল 100 টাকার মধ্যে 70 টাকা খরচ হচ্ছে ফ্যাক্টরিতে, 30 টাকা 15 টাকা খরচ হচ্ছে সেলসে, আর 15 টাকা খরচ হচ্ছে অফিসে টাকাতে কনভার্ট করলে। ওকে, আমি বলতে চাই এইভাবে আমার বোঝার সুবিধার্থে যে টোটাল যা বেতন হবে সার স্টেট 70% যাবে ফ্যাক্টরিতে, বাকি যেটা থাকবে সেটা সমান 2 ভাগ হয়ে যাবে। জি স্যার। কথাটা আমার ভুল আছে কিনা? না স্যার। তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে, ইজি হবে। কারণ পার্সেন্টেজ দিয়ে করতে গিয়া আমি যদি 100 টাকাকে পার্সেন্টেজ 2 বার করতে যাই আমার সময় লস হবে 2 মিনিট। আর আমি যদি 100 টাকাকে ওইভাবে ভাগ করি যে 70 টাকা গেল আর থাকে 30 টাকা, সমান 2টা ভাগ হবে, মানে 15 চলে যাবে। তাহলে দেখবেন অঙ্কে মিনিমাম 10 মিনিট আপনি বেঁচে যাবেন। তার মানে আমি যখনই কোনো খরচকে ডিস্ট্রিবিউশন করব আমার মাথায় একটাই থাকবে, 70% চলে যাবে ফ্যাক্টরিতে, বাকি যা থাকবে সেটাকে আমি স্টেট 2টা সমান ভাগ করে ফেলবো। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা নাকি না? স্যার বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা ওয়ার্কিং করব আমার যে বেতনটা, এই যে টোটাল যে বেতন, এই বেতনটাকে আমি আগে হিসাব করে নিই যে আমার টোটাল বেতনটা কত। এখানটাকে আমি ওয়ার্কিং এ যদি চলে যাই, আপনি দেখুন আমরা এইভাবে একটা ওয়ার্কিং করতে পারি। যে বেসিক 5,50,000, হাউস 2,50,000, তারপরে অ্যালাউন্স 60,000, মেডিকেল 1,10,000, ডিএ 50, টিএ 30,000, ওটি মানে ওভারটাইম 60,000, টোটাল 11,10,000। এই 11,10,000 টোটাল করার অর্থ হলো অনেক জায়গায় আমার টোটাল ফিগারটা লাগবে সেই জন্য, এবং এটাকে আমি দুটো ভাগ আবার এখানে করে নিতে পারি। 5,50,000 থেকে 30,000 একটা যোগ দিয়ে এখানে একটা সাব টোটাল দিতে পারি, আমার অনেক সময় কাজে লাগবে। 60,000 টাকা এটা আলাদা থাকুক, তাহলে আমি 11,10,000-এর মধ্যে ওভারটাইম বাদে কতটুকু বেতন সেটা যদি আমার কোন সময় কাজে লাগে সেজন্য আমি এইটার একটা টোটাল দিতে পারি। মানে এটা যদি টোটাল দেই তাহলে আমার হবে 10,50,000 10,50,000 হবে। ওটা আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 10,50,000 লিখে রাখি। তাহলে আপনি টোটাল বেতনকে আপনি এখন দুটা ভাগে ভাগ করলেন, বলতে পারবেন 10,50,000 টাকা হইলো আমার বেতন আর 60,000 টাকা হইলো আমার ওভারটাইম। ওকে, বুঝছেন সবাই? সবাই কি বুঝতেছেন? জি স্যার। না বুঝলে কিন্তু জার্নালে যখন যাবো কিছুই বুঝবেন না। ওকে, এবার আমরা আরেকটা ওয়ার্কিং করে নেব, সেটা হলো যে ডিডাকশন গুলো। ওখানে বলেছে যে প্রবলেমে যান, দেখেন ওখানে বলছে যে সিপি 10%, মানে 10% কত হয় এই দেখেন, 5,50,000 যদি বেশি হয় তার 10% হয় 55,000, তাই না? ইনকাম ট্যাক্স কি বলেছে? ইনকাম ট্যাক্স কি বলছে? 75,000 ক্লিয়ার বলা আছে যে ইনকাম ট্যাক্স হলো 75,000, 75, প্রভিডেন্ট ফান্ড 55, আর ঈদ অ্যাডভান্স 35। আমি এই তিনটা ফিগার ডাইরেক্ট লিখে ফেললাম, 55, 75 আর 35। সেটা আমি এই যে ডাইরেক্ট লিখে ফেললাম 75, 55, 35। এখানে আর কোনো কনফিউশন নাই। দেন বলছে গ্রুপ ইন্স্যুরেন্স 1%। আমার
বেসিক হলো 5,50,000, 1% আসে কত? 5,500। 5,500। এরপরে ডিডাকশনে বলছে আপনাকে ওয়েলফেয়ার 2%, তাহলে 1% যদি 5,500 হয়, 2% হবে 11,000। তারপর বলেছে দেখুন এখানে আর একটা ফিক্সড ফিগার দেয়া আছে, সেখানে বলেছে যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলেছে 5,000, এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,000। এই হলো তার টোটাল ডিডাকশন। ওয়ার্কিং করে নিলে হবে কি, আমি ওয়ার্কিং দেখে দেখে আমি জার্নাল করতে আমার জন্য সুবিধা হবে, সেজন্য আমি এগুলো করে নিচ্ছি। এই যে টোটাল ডিডাকশন হবে কত, তাহলে আমার টোটাল ডিডাকশন আমার কত হবে? 2,41,000। 2,41,500। আমরা কিন্তু প্রায় এই ফ্রাকশনের গুলো ভুল করি, বিশেষ করে পরীক্ষার খাতায় 100 জনের মধ্যে 90 জনই ভুল করি, এই 2,41,000ই নামাই, 500 কিন্তু কেউ নামায় না, যে কারণে পাস আর হয় না, মার্ক কমে যায়। 2,41,500 আর 2,41,000 এক কথা না অঙ্কের ক্ষেত্রে। কাজে এই যোগগুলো একটু খেয়াল করবেন সবাই, হলে বিশেষ করে ম্যাক্সিমামই ভুল করে এই ফ্রাকশন গুলো দিয়ে। ওকে, 2,41,500 হলো আমার ডিডাকশন। আমার টোটাল বেতন হলো 11,50,000, তার ভিতরে 10,50,000 হলো আমার নেট বেতন, আর 60,000 টাকা হলো আমার বোনাস। হয়ে গেল আমার 3টা ওয়ার্কিং, কারণ এখানে আমি একটা পার্সেন্টেজ আগে করে নিয়েছি, যে পার্সেন্টেজটা। এরপরে 4th নম্বর ওয়ার্কিং হলো কি, যে এই যে দেখুন, এই যে এখানে যে আমি এটা করেছিলাম, বলেছিলাম যে এখানে একটা যোগ দিন কাজে লাগবে, এটা যোগ করে হলো আমার 10,50,000। এই 10,50,000 এর দেখুন 10,50,000 এর 70% কিন্তু হলো ফ্যাক্টরি, তাই না? জি স্যার, ফ্যাক্টরি। তাহলে আমি এখন ফ্যাক্টরির বেতনটা বের করতেছি, কিন্তু তাহলে আমার যে 10,50,000 সেটা টোটাল, সেটা 70% হলো ফ্যাক্টরি, আর বাকিটা সেলস এন্ড অফিস। ভাগ হবে কোন রেশিওতে? অর্ধেক অর্ধেক। হ্যাঁ, এইভাবে হিসেবে অর্ধেক অর্ধেক। 7,35,000 গেলে বাকি থাকে কত, সেটাই অর্ধেক অর্ধেক ভাগ করলাম। এই যে 1,57,500, 1,57,500। ক্লিয়ার সবাই? ওয়ার্কিং না বুঝলে জার্নাল বুঝবেন না। ওকে, এবার বলছে আপনাকে, এখানে বলেছে প্রবলেমে যদি আমরা যাই, এখানে বলেছে যে 60% অফ দি ওভার টাইম। এখন আসেন এক আইটেম বাকি বেতনের, এই জন্য আমি বলেছি আগে যোগ করে নেন। এখানে সমস্ত বেতনগুলো আমরা 10,50,000 ভাগ করছি, এই যে এই পর্যন্ত আমরা ভাগ করছি না? এতে ছিল 10,50,000 টাকা, অলরেডি ভাগ হয়ে গেছে। 70, 15, 15, এই যে 70 দিয়েছি আপনার ফ্যাক্টরিতে দিয়েছি 70, এই যে ফ্যাক্টরিতে দিয়েছি 70, এবং এই যে 15 দিয়েছি অফিসে, 15 দিয়েছি স্যালারি, মানে বাকি যেটা ছিল সেটাকে 2 দিয়ে ভাগ করছি, অর্ধেক অর্ধেক দিয়ে দিয়েছি। এইবার হলো ওভার টাইম। ওভার টাইমে বলেছে যে 60% অফ দি ওভার টাইম খরচ হয়েছে রাশ অর্ডারের জন্য, এবং বলেছে যে এইটা সরাসরি জবে চার্জ করো। জব মানে হলো যে অর্ডারটা তুমি নিয়েছো সেই অর্ডারে চার্জ করো। এ কথার ইনডাইরেক্ট অর্থ হলো যে 60% হলো ফ্যাক্টরিতে খরচ হয়েছে, ওভারটাইম যে লেগেছে তার 60%ই হলো আমার ফ্যাক্টরিতে লেগেছে, সেই কথাই বলছে। অর্ডার এত পরিমাণের ছিল যে আমার 60% আমার যে ওভারটাইম লেগেছে তার 60% আমার ফ্যাক্টরিতে লেগেছে।
সেজন্য ফ্যাক্টরিতে টোটাল ৬০,০০০ টাকাকে আমরা ভাগ করছি 60% ফ্যাক্টরিতে, মানে হলো ৩৬,০০০। আর বাকি যেটা থাকে সেটাকে আমরা সমান দুইটা ভাগে ভাগ করছি ১২,০০০ অন দি বেসিস অফ বেতনের বেসিস। বেতনে যেহেতু সমান সমান ভাগ হয়েছে সেই জন্য আমরা ওভারটাইমটাকেও সমানে ভাগ করেছি, এই জন্য যে এখানে কোনো পার্সেন্টেজ বলা নাই, বলা আছে ফ্যাক্টরিটা। তাহলে ফ্যাক্টরি যদি যায় ৬০ আর থাকে ৪০, সে ৪০ কে আমরা ২০-২০ করে ভাগ করেছি সমান, কারণ অন দি বেসিস অফ বেতন, বেসিক স্যালারি। এখানেও যেহেতু ১৫, এখানে ১৫, সেই জন্য আমরা ৪০ কেও সমান ভাগ করেছি ২০-২০। এখন দেখুন ৬০ কে ভাগ হয়ে গেল, তাহলে এই ১০,৫০,০০০ ৬০ টোটাল হলো ১১,১০,০০০। এই টোটাল বেতনটা ভাগ হয়ে গেল ১,৬৯,০০০ স্যালারি, ১,৬৯,০০০ অফিস, আর হইল ৭,৭১,০০০ ফ্যাক্টরি। দেখুন বুঝতে পেরেছেন কিনা সবাই? বুঝছি স্যার। ক্লিয়ার সবাই নাকি? লাইনে কি আছেন সবাই নাকি না? ক্লিয়ার স্যার। হ্যাঁ, আচ্ছা ওকে, আমি কি আগাবো? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এখন আমার বেতনটা ভাগ হয়ে গেল, বেতন আর কিছুই বাকি নাই, কিন্তু টোটাল ১১,১০,০০০ ১১,০০,০০০ ভাগ করে ফেললাম। নাও এখন আবার অ্যাডজাস্টমেন্টে যাব। ওখানে বলেছে যে অ্যাডজাস্টমেন্টের একটা তো আমি শেষ করে ফেললাম, ওই যে ওভারটাইম 60%, এটা তো শেষ হয়ে গেল। নাও ৫ নম্বর বলেছে যে ৩ মাসের বেতনের সমান বোনাস দেবে প্রতি বছরে। ক্যালকুলেশন অফ বোনাস, ৫ নম্বরের জন্য ক্যালকুলেশন অফ বোনাস সমান সমান এই যে দেখুন ৫,৫০,০০০ ইন্টু ৩ মাসের সমান বেতন পাবে বছরে, যে ১২ দিয়ে ভাগ ১ মাসে বের হইল। এইটা এখন ভাগ হবে স্যালারির হিসাবে, ৭০% যাবে ফ্যাক্টরিতে, ১৫% যাবে এডমিনে, ১৫% যাবে সেল। স্যার ওয়ার্কিং স্যার এভাবেই করে দিব, মানে ৭০% ফ্যাক্টরি, 15% সেলস, 15% অ্যাডমিন, এভাবে পাশে দিয়ে লিখে দিতে হবে স্যার? যদি না লেখেন তাহলে আপনি জার্নাল করবেন কি দেখে দেখে? আপনাকে তো জার্নাল করতে হবে। বুঝছি স্যার। তখন জার্নালের সময় আবার কেমনে বের করবেন? ওয়ার্কিং মানে কি সব এখানেই শেষ, জাস্ট আপনি দেখে দেখে জার্নাল করবেন। ওয়ার্কিং অত ডিটেইলস লেখার দরকার নাই স্যার? না, ডিটেইলস লেখার দরকার নেই, ওয়ার্কিং তো ওয়ার্কিং, অত ডিটেইলস লেখার দরকার নেই। দেন বলেছে লিভ ফেয়ার, আমরা লিভ ফেয়ারে আলোচনা করেছিলাম, সেখানে বলেছে যে ৬ সপ্তাহ সমান, মনে আছে কিনা? কাজে আমরা বলেছি যে যদি ৬ সপ্তাহ সমান হয় তাহলে মাসে কত, সেজন্য আমরা প্রথম ৫,৫০০ হলো ১ মাসে, ১২ দিয়ে গুণ করছি ১২ মাসে হয়ে গেছে, ৫২ দিয়ে ভাগ করছি সপ্তাহ হয়ে গেছে, ৬ দিয়ে গুণ করছি ৬ সপ্তাহ হয়ে গেছে। ৬ সপ্তাহে টোটালটা বের হয়েছে আমার ৫,৬১,৫38। এটা কিন্তু বছরে, ৬ সপ্তাহ কিন্তু বছরে। বছরে যেহেতু ৭,৬১,৫38 বের হয়েছে, আবার ১২ দিয়ে ভাগ করলে আমার ১ মাসে তা বের হয়েছে। দেখুন এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার আমরা ১ মাসের অঙ্ক করতেছি না? জি, তাহলে ৬ সপ্তাহে ১ মাস
পার হয়ে গেল না বেশি হয়ে গেল? কথা কেটে কেটে আসছে, বোঝা যায়নি, আবার একটু বলুন। বলছি আমরা স্যার করতেছি 1 মাসের বেতন ধরতেছি। হ্যাঁ, 1 মাসের এই সুবাদে 6 সপ্তাহ যদি হয়, 6 সপ্তাহ যদি হয় তাহলে 1 মাস পার হয়ে গেল, মানে 1.5 মাস হয়ে যাচ্ছে, সেটার কথা বলছি। না না, এখানে পড়ুন, এখানে কি বলছে। স্যার হ্যাঁ শুনছি, বুঝছি, আপনি পুরা শুনি নাই কিন্তু বুঝে ফেলছি আপনি কি বলতে চাচ্ছেন। তাহলে আপনি অ্যাডজাস্টমেন্টটা পড়ুন আবার। এখানে বলছে যে the employer provides leave fair assistance equal to 6 weeks salary, 6 সপ্তাহের বেতন যা হবে সেইটা মালিক দিবে আপনাকে। তাহলে আমাকে 6 সপ্তাহের বেতন বের করতে হবে, সেটা মালিক আপনাকে দেবে। কতদিনে দেবে? ইন এ ইয়ার, বছরে দেবে। বছর মানে 12 মাস, 12 মাসে দেবে আপনাকে 6 মাসের বেতন। জি। এবং 12 মাসে দেবে 6 মাসের বেতন, কাজে আমাকে তো বের করতে হবে 1 মাসের। আমি তো সেইটাই বের করেছি। এখানে 6 সপ্তাহটা আগে বের করতে হবে। 6 সপ্তাহটা আমি বের করেছি, এই যে প্রথম বের করেছি 5,50,000 হলো 1 মাসের বেতন। 1 মাসের বেতনটাকে 12 দিয়ে ভাগ করলে 12 মাসের বেতন হইলো। 12 মাসের বেতনকে যদি আমি 52 সপ্তাহ দিয়ে ভাগ করি 1 সপ্তাহে বের হইলো। 1 সপ্তাহকে যদি আমি 6 দিয়ে গুণ করি 6 সপ্তাহটা বের হইলো। এখন এইটা রেজাল্ট মানে হলো 12 মাসে মালিক দেবে, এইটা এইটুকু, এটা যেটা রেজাল্ট হবে সেটা মালিক দেবে 12 মাসে। এইটা রেজাল্ট হলো এইটা 7,61,538। জি। তাহলে আবার যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে আমি 1 মাসে এটা পেয়ে যাব। হ্যাঁ, 12 দিয়ে ভাগ কেন? এটা তো বছরে একবারেই দিবে লিফেটটা। বছরে যখনই দেও, আমরা তো 1 মাসের লাইভ রেট হিসাব করতেছি, আপনাকে তো দেবে বছরে একবারই। কিন্তু অ্যাকাউন্টিং কনসেপ্টে এই টাকাটা সে বছরে দেবে। এখন মালিক চাচ্ছে যে তাহলে আমার মাসে কতটুকু আমার খরচ আসে সেই হিসাবটা করতে বলতেছে আপনাকে। স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। এটা তো মালিক আপনাকে দেবে, 1 বছরের পরে দেবে, এটা ঠিক আছে। ওনার তো টাকা জমাইতে হবে, নাহলে বছর শেষে এই টাকাটা পাবে কই? সেই জন্য প্রতি মাসে খরচটা হিসাব করে মালিক নিচ্ছে, লায়াবিলিটি করে রাখতেছে। জি স্যার, ক্লিয়ার স্যার। এখন তাহলে 1 মাসে আসে ৬৬,৪৬০ টাকা পার মান্থ। আবার সেই হিসাব ৭০% ফ্যাক্টরিতে, 15% এডমিনে, 15% সেলসে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এইবার আসুন গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি বলছে প্রতি বছরের জন্য 2 মাসের বেতনের সমান পাবে। প্রতি বছরের জন্য 2 মাসের বেতন পাবে। তাহলে 2 মাসের বেতন, 1 মাসের বেতন হলো 550, 2 দিয়ে গুণ করলে 2 মাসের বেতন হয়ে গেল। পাবে প্রতি বছরের জন্য, 12 মাসের জন্য এইটা পাবে। এইটা পাবে 12 মাসের জন্য। আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে প্রতি মাসের জন্য টার্ন পেয়ে যাব। তাহলে মাসেরটা যদি পাই তাহলে আমি আর 70% হলো ফ্যাক্টরি, 15% হলো এডমিন and 15% হলো সেলস। ক্লিয়ার সবাই? ওকে, এইবার বলেছে, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? ওকে, এইবার বলেছে যে কোম্পানি একটা কন্ট্রিবিউট করে, প্রতি মাসে 5,000 টাকা কন্ট্রিবিউট করে। লাস্ট যে অ্যাডজাস্টমেন্টটা ছিল, প্রতি মাসে 5,000 টাকা কন্ট্রিবিউট করে কোম্পানি। কাকে করে? ফ্যাক্টরিকে করে, এখানে বলা আছে।
এই কোম্পানি কন্ট্রিবিউটস 5,000 টাকা পার মান্থ কাকে টুয়ার্ডস দি পেমেন্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর ইটস ফ্যাক্টরি এমপ্লয়ি, আর কাউরে কিন্তু করে না, শুধুমাত্র যারা ফ্যাক্টরিতে চাকরি করে তাদেরকে দেয়। তাহলে এই খরচটা কোথায় যাবে? ফ্যাক্টরিতে যাবে। ফ্যাক্টরিতে। এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ আসবে না, কারণ ডাইরেক্ট বলে দিয়েছে এই টোটাল ফিগারটাই ফ্যাক্টরিতে যাবে। তারপর আসবে কোনটা বলছে অলসো কন্ট্রিবিউট, আরো সে কন্ট্রিবিউট করে 4% করে ওয়েলফেয়ার ফান্ডে। 4% আমার কত আসে সেই হিসাবটা করতে হবে। আমরা এখানে সেটাই করেছি। দেখুন যে যেটা আপনি মেডিকেল দেয় সেটা তো আলাদা চলেই গেল ফ্যাক্টরিতে, এখানে দেখিয়েছি পার মান্থ টু ফ্যাক্টরি স্যালারি মেডিকেল ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে দেবে, এটা ফ্যাক্টরিতে সরাসরি চলে গেছে। কোম্পানি আরেকটা বলছে যে সে 4% কন্ট্রিবিউট করে, 4% মানে বেসিকের 4%, বেসিক হলো 5,50,000, তার 4% হলো 22,000, এটা সে কন্ট্রিবিউট করে এমপ্লয়ি ওয়েলফেয়ার ফান্ডে। এখানে বলে নাই যে শুধুমাত্র ফ্যাক্টরি, যেহেতু সে ওয়েলফেয়ার ফ্যাক্টরি ওয়েলফেয়ার ফান্ডে কন্ট্রিবিউট করে কাজে সবাই পাবে, এই জন্য ফ্যাক্টরিতে যাবে এইটার 70% আর দুইটাতে যাবে সমান। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমার ওয়ার্কিং শেষ, এখন এই ওয়ার্কিং দেখে দেখে আমি জার্নাল করব। তাহলে জার্নাল তো একদম ইজি, ওয়ার্কিং হয়ে গেলে জার্নাল তার কোনো সমস্যা থাকার কথা না। প্রথম জার্নালটা হলো বেতন, সেল স্যালারি এক্সপেন্সেস টু স্যালারি পেয়েবল, আমরা যোগ করে নিয়েছি, যোগ দেখে দেখে এখন লিখতেছি 11,10,000, মনে আছে? জি স্যার। ওয়ার্কিং এ করা আছে, এই জন্য ওয়ার্কিংটা আগে করিয়ে নিয়েছি এবং বলেছি ওয়ার্কিং না বললে জার্নাল বুঝবেন না। তাহলে আমার মোট বেতন 11,10,000, এক্সপেন্সেস ডেবিট টু পেয়েবল। এখন এইটাকে ভাগ করতে বলেছি, 11,10,000-কে ভাগ করেছি আমরা কিন্তু আগে ওয়ার্কিং এ, ওই ওয়ার্কিং থেকে নিয়ে আসতে সমান, কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট 70% নাই, মনে আছে? এখানে কি 70 15 আছে সবগুলো? না স্যার, নাই। আপনি ওয়ার্কিং এ দেখেন এই যে 7,71,000, এখানে কিন্তু 70% না, 70% প্লাস ওভারটাইমের 60%, এইটা হলো 15% প্লাস ওভারটাইমের 20%, এইটা হলো 15% প্লাস ওভারটাইমের 20%, সব মিলে কিন্তু আবার 11,10,000 হয়ে যায়। সো দ্যাট স্টেট কিন্তু নাই এখানে, 70 15 কিন্তু ওইভাবে হয় না, এটা আমরা আনছি ওয়ার্কিং থেকে। সো আমরা ওয়ার্কিং দেখে দেখে এখানে ফ্যাক্টরি ওয়েজেস বা স্যালারি এক্সপেন্সেস ডেবিট, অফিস স্যালারি এক্সপেন্সেস ডেবিট, সেল স্যালারি এক্সপেন্সেস ডেবিট, স্যালারি এক্সপেন্সেস, কারণ এই এক্সপেন্সেসকে আগে ডেবিট করেছি সেজন্য এখন ক্রেডিট করেছি, ভাগ করে দিলাম। প্রথম আমার বেতন বুকিং করলাম, তারপরে বেতনটাকে ভাগ করে দিলাম, এখন আমি ডিডাকশন করব। ডিডাকশন করলে আবার স্যালারি পেয়েবল যেটা প্রথম এন্ট্রি করেছিলাম, যে স্যালারি পেয়েবল কে ক্রেডিট করেছিলাম, এখন আবার ডেবিট করলাম, ডেবিট করে তারপরে আমি কিন্তু ডিডাকশন গুলো কাটলাম। ডিডাকশনে কি কি আছে দেখেন ওখানে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলুন স্যার উপরে একটু উপরে উঠাবেন না, প্রথম জার্নালটা, যেমন প্রথমে যে জার্নালটা দিবেন স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট, তো এক্সপেন্স কে নীল করা হয়েছে। তো আমরা যদি এরকম করি সরাসরি ফ্যাক্টরি অফিস এবং সেলস কে ডেবিট করে স্যালারি পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট করে, তাহলে কি ভুল হবে স্যার আমাদের? না, ভুল হবে না, কিন্তু অনেক সময় আপনাকে কোশ্চেনে বলে দেয় তো যে এই, যেমন এখানেও বলে দিয়েছে এই পার্সেন্টেজে ভাগ হবে। তো আমরা একটু টোটালটা যদি আগে দিয়ে নেই তাহলে আমাদেরও অনেক জিনিস একটু ক্লিয়ার থাকে, জার্নাল থেকে বোঝা যায় যে আমরা কোথাও ভুল করতেছি কিনা, এক। আর 2 নম্বর হলো অনেক কোশ্চেনে আবার বলে দেয়
যে ডিস্ট্রিবিউট দি স্যালারি এক্সপেন্সেস। এই জন্যই এই স্যালারি এক্সপেন্সটাকে আলাদা একটা এন্ট্রি করে আবার যদি ডিস্ট্রিবিউট করি তাহলে ওই ওই যে রিকোয়ারমেন্টটা ওইটা ফুলফিল হয়ে যায় আর কি। সেজন্য আমরা এটা করতেছি। আপনি যদি কোশ্চেনে এই ধরনের কিছু না থাকে আপনি সরাসরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন তাহলে আমরা কি করলাম, আবার এই যে পেয়াবেল, আগে প্রথমে পেয়াবেলকে ক্রেডিট করেছি আর পেয়াবেলকে ডেবিট করলাম, করে সব ডিডাকশন গুলো কাটলাম অ্যাজ পার রিকোয়ারমেন্ট। এগুলো সব ওয়ার্কিং আমরা করে নিয়েছিলাম আগেই, দেখে দেখে সব ডিডাকশন গুলো লিখলাম এখানে। এই যে সিপিএফ এগুলো সব ওয়ার্কিং এ আছে, সিপিএফ, ইনকাম ট্যাক্স এগুলো তো ফিক্সড ফিগার ছিল ৭৫,০০০, সিপিএফ লোন ছিল ৫৫,০০০, ঈদ অ্যাডভান্স ছিল ৩৫,০০০, এই তিনটা ফিক্স ছিল আর এটা ছিল পার্সেন্টেজে আমরা ওয়ার্কিং করে নিয়েছি। তারপর গ্রুপ ইন্স্যুরেন্স পেয়াবেল এটাও পার্সেন্টেজ দেখে আমরা করে নিয়েছি ওয়ার্কিং এ। ওয়েলফেয়ার ফান্ড 2%, মানে এটা ডাবল, সেটাও করে নিয়েছিলাম। ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট এটা ছিল ফিক্সড। ব্যালেন্স যেটা আছে এখন এই ১১,১০,০০০ মধ্যে কাটার পরে নেট থাকবে ৮,৬৮,৫০০। এটা সে আগের মতন, হয় আপনি ব্যাংকে পেমেন্ট করে দেবেন তাহলে ভাউচার পেয়াবেল করবেন। আমি কিন্তু নতুন কিছু শিখাচ্ছি না, সব ১ নম্বরে যে অঙ্ক করছি, ২ নম্বরে যে অঙ্ক করছি, যে জার্নাল করছি, প্রথম ক্লাসে যে জার্নাল শিখেছি একই জার্নাল, একই সিস্টেমে কিন্তু আমি আগাচ্ছি, নতুন কিছু নাই। স্যার সময় শেষের দিক স্যার। হ্যাঁ, আর 1 মিনিট। ওকে, এখন বাকি থাকলো কি, বাকি থাকলো যেগুলো সেগুলো আমরা ওই যেগুলো এক্সট্রা দিচ্ছিল সেগুলো আমরা কিন্তু এই যে দেখুন স্যালারি এক্সপেন্স এক হেডে নিয়েছি আমি, নিয়ে কি ওই ওয়ার্কিং দেখে দেখে লিখলাম। বোনাস দিয়েছিল এইটা, লিভ ফেয়ার দিয়েছে এইটা, গ্র্যাচুইটি দিয়েছে এইটা, মেডিকেল দিয়েছে ৫,০০০ এবং ওয়েলফেয়ার দিয়েছে ১৫,৪০০। সবকিছু মিলে হইলো ২,২৫,২৭৭। ঠিক তদ্রুপ অফিস স্যালারি ওয়ার্কিং দেখে দেখে লিখবো। বোনাস এত, লিভ ফেয়ার এত, এখানে 4টা আর এখানে ছিল 5টা, একটা বেশি মেডিকেলটা, এখানে মেডিকেলটা নাই। এর টোটাল দিলে হবে ৪৭,১৭৫। আর আরেকটা টোলার সেলস, সেটাও যদি যোগ করি এই অফিসের সমানই হবে, এই জন্য আমি আর ভিতরে লিখি নাই, অফিস যা সেলারও তাই হবে। এই জন্য এই দেখেন ৪৭,১৭৫, ৪৭,১৭৫ আর এখানে ফ্যাক্টরি আদার যেগুলো বলছিল আর কি, এগুলো যোগ করলে হয় ৩,১৯,৬২৭। এক্সপেন্সেস যেহেতু সমস্ত এক্সপেন্স গুলো ডেবিট হলো, আর এগুলোর ক্রেডিট কি হবে, এই যে বোনাস পেয়াবেল, এই যে বোনাস পেয়াবেল হবে ১,৩৭,৫০০। এই বোনাস আর এই বোনাস আর স্যালারি সেলস বোনাসের টোটালটা মিলে যেটা আমরা ভাগ করেছিলাম। লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট এত, গ্র্যাচুইটি ফান্ডে এত, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পাবে ৫,০০০, ওয়েলফেয়ার ফান্ডে যাবে ২২,০০০। এই যে টোটাল ৩,১৯,৬২৭। এখন আরেকটা আমাদের জার্নাল আছে, সেটা হলো এই যে এখানে দেখুন, এই যে সিপিএফ, এই যে সিপিএফ সরি এই যে সিপিএফ, এই যে সিপিএফ অ্যাকাউন্ট, এই দেখেন ৫৫,০০০ দিয়েছে কর্মচারীরা, মালিকও দেবে, যেহেতু সিপিএফ বলা সেজন্য মালিকও দেবে, এই জন্য মালিকের আমরা জার্নাল করে নিলাম। এই যে সিপিএফ ক্রেডিট ৫৫,০০০ আমরা ৭০ ভাগ করেছি, ৮,৫০০, ৮,৩৫০, ৮,২৫০। জার্নাল 4টাই কিন্তু রইলো। একটা হলো সিপিএফ এর মালিকের কন্ট্রিবিউশন, একটা হলো মালিক যেগুলো এক্সট্রা খরচ দিয়েছে খরচগুলোকে ডেবিট করেছি, ক্রেডিট করেছি যে ফান্ডে দেবে সেগুলো পেয়াবেল করে, আর বেতনটা ডিডাকশন করে নেটটা বের করেছি ব্যাংক অবলিক ভাউচার পেয়াবেল। যদি ভাউচার পেয়াবেল হয় তাহলে আবার আরেকটা এন্ট্রি হবে ভাউচার পেয়াবেল ডেবিট টু ব্যাংক, ওইটা এখানে করি নাই। আর এটা তো প্রথম এন্ট্রি স্যালারি এক্সপেন্স ডেবিটে স্যালারি পেয়াবেল, পেয়াবেল কে ভাগ করেছি এইভাবে আর স্যালারি কে ভাগ করেছি এইভাবে। এবার বলুন কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা, যদি থাকে সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, বা এখন যদি কোশ্চেন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।
স্যার সিও কন্ট্রিবিউশন একটু ওয়ার্কিংসটা একটু দেখা যাবে স্যার, ওয়ার্কিংস লাস্টের দিকে স্যার। এইটা? না স্যার, ওয়ার্কিংস একদম শেষের দিকে, ওয়ার্কিংস এর নিচে সিও কন্ট্রিবিউশন আরো নিচে স্যার, একদম শেষে স্যার। এই যাও, হ্যাঁ স্যার এই জায়গাটা আমি একটু মিস করছি স্যার, ঠিক আছে সমস্যা নেই, আমি ওকে স্যার। স্যার আমরা একটা ক্লোজিং ব্যালেন্স ছিলাম না স্যার, যে সবগুলো টোটাল এক্সপেন্স গুলো ফ্যাক্টরি হেডে বা বিভিন্ন হেডে ডিস্ট্রিবিউশন করে দিছি, ওই জার্নালটা কি আমরা কি দিছি স্যার? এই যে এইটা, এগুলো না, টোটাল এক্সপেন্স গুলোকে, স্যালারি এক্সপেন্স গুলোকে তিনটা হেডে ভাগ করে দিছিলাম স্যার, ওই এই যে জার্নালটা স্যার, এটা হ্যাঁ এই যে টোটাল স্যালারি কি ভাগ করছেন আপনি, এই যে ভাগ করলেন, এই যে 3,75,000 আর ওভারটাইম ভাগ করলেন 36, টোটাল 7,71,000। ওকে স্যার, এটা কি জার্নাল দিছি আমরা স্যার? প্রথম জার্নালটাই তো এইটা ভাইয়া। ওকে স্যার, ও বুঝছি স্যার। এই যে 7,71,000, এই যে 1,19,500, এই যে ভাগ করলাম। ক্লিয়ার স্যার, এগুলো তো ওয়ার্কিং থেকেই আসছে। ওকে স্যার, ক্লিয়ার স্যার। কিন্তু এখানে 70 15 কিন্তু নাই, এখানে ওভারটাইম শো আসবে স্যার, ওভারটাইম শো আসবে স্যার। হ্যাঁ এই দেখেন 7,71,000, এইটা আছে 70% প্লাস ওভারটাইমের 60%, 1,69,000। এটা হলো 15% ওভারটাইমের 20%, এটাও তাই 15% প্লাস ওভারটাইমের 20%। ক্লিয়ার স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? এরপর যদি আপনারা স্যালারির অঙ্ক না পারেন পরীক্ষার হলে, তাহলে আমি খুব কষ্ট পাবো। এর চেয়ে কঠিন আর আসবে না। সহজগুলাও আমরা করেছি, কঠিনটাও আমি করেছি। স্যার খাতায় প্রেজেন্টেশনের সময় স্যার ওই ওয়ার্কিংস গুলা করে আপনি যেভাবে করছেন, তারপর জার্নাল করব, মানে ওয়ার্কিংস গুলাকে এক কর্নারে বা এভাবে লিখতে হবে নাকি যেভাবে আপনি প্রসিডিউর আগে যতটা পেজ লাগে ওয়ার্কিং এর জন্য পেজ আগে রেখে তারপর জার্নালে যাবেন। ওয়ার্কিং না করে জার্নালে যেতে পারবেন না। এই অঙ্ক আপনি কখনোই সরাসরি জার্নাল করতে পারবেন না। পারবেন, যে সময় লাগবে 3 ঘন্টা সময় লাগবে, ঘন্টা শেষ হয়ে যাবে, বাকি অঙ্ক টাচ করতে পারবেন না। পরে স্যার পেরোল রেজিস্টারটা করব, তারপরে ওয়ার্কিং, তারপরে জার্নাল হবে না স্যার? হ্যাঁ অবশ্যই। তাহলে পেরোল আমাদের এখানেই শেষ। যদি তারপর কোনো কোশ্চেন থাকে আমরা নেক্সট